আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪২তম ক্লাসে চলে আসছি। আজকে ফাংশনের আমরা পার্ট 2 টা শিখব। মানে পার্ট 2 টায় আমরা দেখব কি বিষয় আসলে শেখা যায়। তো মূলত ৩ টা পর্বে আমাদের ফাংশনটা আমরা কমপ্লিট করব। তো প্রথমে চলেন আমরা কি ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট নিয়ে কাজ করি। তো আগে আমরা কিছু এই রিলেটেড ফাংশনাল অ্যাক্টিভিটি করেছিলাম। তো ওইটারই ধারাবাহিকতায় আমরা আসলে আজকের আপডেটেড অর আপকামিং বিষয়গুলো একটু দেখব আর কি। আচ্ছা, তো প্রথম এক্সাম্পল আমরা প্রথমে দেখিনি। আমরা একটা একটা ফাংশন নিয়ে নিলাম, তার একটা নাম দিলাম অ্যাড, এবং আমরা কি করলাম, লেন্থ আর্গুমেন্ট নিয়ে নিলাম ডাবল স্টার দিয়ে। তার মানে আমরা যতগুলো চাইবো ভ্যালু দিতে পারবো আর্গুমেন্ট হিসেবে। তো এখানে আগে যেটা করেছিলাম আমরা জাস্ট ভ্যালুগুলো দিয়েছিলাম। এখন যেটা করব আমরা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দেবো। আমরা কি দিয়ে দেবো, এবং কি সেটা কি থাকবে, কির একটা ভ্যালু থাকবে। তো তখন কিন্তু আমাদের আর ওই পজিশনিংয়ের ব্যাপারটা আর মেনশন করা লাগে না, তাই না? এটা আমরা আগেও শিখে আসছি। তো চলেন আমরা আর্গুমেন্ট আকারে এই কি এবং ভ্যালুগুলো দিয়ে দিই, এবং যতগুলো দিব ততগুলোই আসলে রিসিভ করবে এই নাম প্যারামিটারটা। এবং আরেকটা আমরা কি করলাম, ভ্যারিয়েবল নিলাম জেড। তারপরে কি করলাম, আমরা পজিশনের জায়গাটাতে কি করলাম, 1 2 না দিয়ে বা 0 1 2 না দিয়ে আমরা কি করলাম, কির ভ্যালুটা মানে কি কে দিয়ে দিলাম। কি ছিল কি আমাদের এখানে, এ বি সি। তো এবং আমরা অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা প্রিন্ট করে দিলাম জেডকে। এখন এখানে কাজটা কি হচ্ছে, এগুলোর ভ্যালুগুলোকে আমরা কি করছি, যোগ করছি, অ্যাডিশন এখানে হচ্ছে। আপনারা চাইলে এফ স্ট্রিং ফরম্যাটিং করতে পারেন, এখানে জাস্ট জেড দিয়ে দিলেই ডান 11। আচ্ছা, এবার আসেন আমরা আর একটা এক্সাম্পল দেখি, সেম জিনিসই দেখবো, একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। দেখেন আমরা কিন্তু বলেছিলাম যে প্রথম ভ্যালুটা এক্স এর জন্য যাবে, আগে আমরা যেটা করেছিলাম সিমিলারলি। তো এখানে আমরা কি করতেছি, মূলত ফাংশন উইথ ওয়ান ফিক্সড আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো আমার একটা ফিক্স আমি করে দিচ্ছি, প্রথমটা ফিক্সড হয়ে যাচ্ছে, যেহেতু এই ফর্মে লিখলে, এই ফর্মে যদি আমি লিখি তাহলে ফিক্সড হয়ে যাবে। আর যখন আমি কি দিচ্ছি তখন কিন্তু ওই কির জন্য সে বরাদ্দ হলো। তার মানে এখানে আমার 3 চলে আসবে, আর বাকিগুলো, বাকি ভ্যালুগুলো আমার, বাকি আর্গুমেন্টগুলো আমার এই ডাবল স্টার নামের ভেতরে ঢুকে যাবে। তারপরে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল জেড নিলাম, এই এক্স এর ভ্যালু 3 হবে, আর বাকি তো স্পেসিফিকভাবে আমরা কিওয়ার্ড দিয়েই দিলাম। তো এভাবে করে যোগ হবে, দেন আমরা অ্যাডিশন করলে আমরা 10 পাচ্ছি। তো এখানে এক্স এর ভ্যালু যে 10, এখানে 3 আসছে কিনা এই ব্যাপারটা যদি আমরা একটু দেখতে চাই, এখানে আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট যদি আমি এক্স দিই, দেখেন 3 আসছে না, আসছে। এটা আপনারা চাইলে প্রিন্ট করে দেখতে পারেন, আমি আপাতত কমেন্ট করে রাখলাম। আচ্ছা, এবার আসেন লোকাল ভ্যারিয়েবল। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে লোকাল বা গ্লোবাল একটা কনসেপ্ট আছে, তো আজকে আমরা সেই বিষয়টা দেখব। দেখেন লোকাল ভ্যারিয়েবল আসলে কি বোঝায়, লোকাল মানে স্থানীয় বা নিজস্ব একটা গণ্ডির ভেতরে, হ্যাঁ, সবার জন্য যেটা প্রযোজ্য না। তো আপনি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করতে পারেন যে ওই বিল্ডিংয়ে যারা থাকে শুধুমাত্র ওই বিল্ডিংয়ের মানুষই ঢুকতে পারে, তাই না? এটাই তো হয়। আপনি কিন্তু রাস্তাঘাটের অন্য কাউকে অ্যাক্সেস দিবেন না, অনেকটা ওইরকম যদি চিন্তা করেন। তো এই ফাংশনের ভেতরে যে ভ্যারিয়েবলগুলোকে আমরা আনি, যেমন এই যে এক্স একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিয়েবলের সাথে কিন্তু এই যে বাহিরে এই এই ফাংশনের বাহিরে যেই অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো কিন্তু সম্পর্কিত না। মানে এখানে যাই হবে, এখানে যাই পরিবর্তন হবে, তাতে কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন এখানে এক্স ইকুয়াল আমরা 10 দিছি, আমি যদি এখানে প্রিন্ট দিয়ে এক্স ইকুয়াল যদি আমি এখানে 11 দিই, দেখেন, সরি একটা ভুল হয়ে গেল, এখানে এভাবে না দিয়ে এক্স ইকুয়াল 11 দিয়ে দিই, দেখেন 11 চলে আসছে, ঠিক আছে? এখানে প্রিন্ট করে দিচ্ছি, দেখেন এইটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। সুতরাং আমার ফাংশনের ভেতরে যে এক্সটা আছে এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, ফাংশনের বাইরে এটা হচ্ছে গ্লোবাল, সবার জন্য প্রযোজ্য।
মানে আমরা চাইলে পরে ইউজ করতে পারি আর কি। তো ব্যাপারটা হলো এরকম আর কি। তো লোকাল হচ্ছে ফাংশনের ভেতরে যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। গেল। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। ফাংশন উইথ আ প্যারামিটার টু ডেমনস্ট্রেট লোকাল ভ্যারিয়েবল। এই যে ওয়াইটাও কিন্তু লোকাল ভ্যারিয়েবল, এক্স লোকাল ভ্যারিয়েবল, accessing local variable inside function। তো এগুলো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে আসলে কোনটাকে লোকাল ভ্যারিয়েবল বলা হয় আর কোনটাকে বলা হয় না। এটাই জাস্ট একটু বোঝার স্বার্থে আমাদের জিনিসটা বুঝে নিতে হবে আর কি। আচ্ছা, attempting to access local variable outside function will result in error। মানে আপনি ফাংশনের বাইরে থেকে যদি কোনো ভ্যারিয়েবলে অ্যাক্সেস নিতে চান তাহলে আপনি এরর পাবেন, কোনো দিক নির্দেশনা পাবেন না, আপনি দিশেহারা হবেন, কারণ সেটা খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি ফাংশনকে কল করে দেখতে চান তখন আপনি দেখতে পাবেন, যেমন আমরা এই ক্ষেত্রে দেখতে পারতেছি বা দেখতে পারবো। ঠিক আছে, গেল এই পার্ট। এবার আসেন গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল সম্পর্কে বলার সময় তো কিছুটা গ্লোবাল ভ্যারিয়েবল আপনাদের আইডিয়া হয়েছে আর কি। তো তারপরেও আপনাদেরকে একটা কমপ্লিট এক্সাম্পল দেখাই। এই যে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, তাই না? সেই ভ্যারিয়েবলের একটা ভ্যালু আমি কি নিয়েছি 50। এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এখন def শো নামে আমি একটা ফাংশন নিলাম, তার ভেতরে আমি একটা লোকাল ভ্যারিয়েবল নিলাম। এখন এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন অ্যাক্সেসিং গ্লোবাল ভ্যারিয়েবল ইনসাইড ফাংশন, চলেন তো আমরা দেখি কি হয়। দেখেন এখানে এক্স এর ভ্যালু কত আসছে, 10 আসছে, ভালো কথা। তারপর হচ্ছে প্রিন্ট এ 50, কোথা থেকে আসলো বলেন তো? এই 50টা কোথা থেকে আসলো? এই 50 হচ্ছে এটা, এই 50 হচ্ছে এই এর ভ্যালুটা আমি এখানে পেয়েছি, এই 50টা। আর গ্লোবালের জন্য যেটা দেওয়া আছে 50, এটা কিন্তু এটা ঢুকলো এর ভেতরে, তাই না? এটার ভেতরে কিন্তু আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি 10 এর পরে আমরা কত দেখতে পাচ্ছি, 50। তার মানে এই যে গ্লোবাল মানে সবার জন্য, কিন্তু এই লোকালের ক্ষেত্রে কি হচ্ছে, লোকাল কিন্তু সবার জন্য না, এর সাথে গ্লোবালের কোনো সম্পর্ক নাই। তো এই হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দ্য ডিফারেন্স বিটুইন গ্লোবাল ভ্যারিয়েবল অ্যান্ড লোকাল ভ্যারিয়েবল। গেল। এবার আসেন ফাংশন টু ডেমনস্ট্রেট গ্লোবাল ভ্যারিয়েবল শ্যাডোয়িং। আইটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। এখন আই ইজ ট্রিটেড অ্যাজ আ গ্লোবাল ভ্যারিয়েবল হিয়ার। এখানে আই কি করতেছে, আইকে ট্রিট করা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল এখানে এই ফাংশনের ভেতরে। তো আয়ের সাথে এক যোগ করতেছি আমি। এখন আমি একটু প্রিন্ট করে দেখব কি হয়। এখানে স্ট্রিং দিয়ে দিই, তাহলে একটু আপডেট লাগবে। দিয়ে দিলাম মাই ফাংশন 1, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তার মানে এখানে আমি গ্লোবাল ভ্যালুকে অ্যাজ আ লোকাল ভ্যালু হিসেবে ব্যবহার করে ফেললাম ইনিশিয়ালি। তার মানে গ্লোবালটা সবার জন্য, লোকাল সবার জন্য না, শুধুমাত্র এই ফাংশনের জন্য। বাট আমি ফাংশনে এই গ্লোবালের ভ্যালুকে ব্যবহার করতে পারতেছি, গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম, একটা ভ্যালুও নিলাম, একটা ফাংশন নিলাম, I equal I plus 1. This line will raise an error. কেন error দিবে এটা আপনারা একটু চিন্তা করতে হবে। দেখেন কি বলতেছে, cannot access local variable I where it is not associated with a value। এখানে কি ঘটছে বলেন তো, এখানে কি ঘটছে বিষয়টা? Attempting to increase global variable I without declaration. Here I is treated as a local variable with the same name. Trying to access A will result in
error as it is not defined within the function. দেখেন এইখানে একটা মজার ঘটনা, এখানে আমি কি করছি, এই আইটা কিন্তু এখন একটা লোকাল ভ্যারিয়েবলের মতো হয়ে গেছে। এখানে যে আইটা ছিল সেটা গ্লোবাল ছিল। যখন আমি এখানে i ইকুয়াল i প্লাস 1 দিছি, তখন কিন্তু আমার এখানে একটা কাজ করি, হ্যাঁ এখন ঠিক আছে, এখানে এ দিয়ে রাখছিলাম। তো দেখেন এখন এখানে কিন্তু এই i ইকুয়াল যখন দিছি i প্লাস 1, এই আইটা কিন্তু এখন সে লোকাল হয়ে গেছে। এখন এটাকে যখন আমি প্লাস দিচ্ছি তখন কিন্তু এইখানে পরিবর্তনটা হচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু এররটা আসছে, ক্যান নট অ্যাক্সেস লোকাল ভ্যারিয়েবল i where it is not associated with a value। তার মানে এটা এখন একটা এরর দিচ্ছে। এখন এই এররের সমস্যার সমাধান কিন্তু করা যায়। চলেন আমরা দেখি আর একটু। গ্লোবাল কিওয়ার্ড, a ইকুয়াল 50 গ্লোবাল ভ্যারিয়েবল, ভালো কথা। a ইকুয়াল 10 লোকাল ভ্যারিয়েবল, ভালো কথা। প্রিন্ট a, মানে এই a কে প্রিন্ট করব আমরা। তো এটা কি করবে, ইট উইল শো লোকাল ভ্যারিয়েবল ভ্যালু, মানে এই ভ্যালুটা দেখাবে। আর অ্যাক্সেসিং গ্লোবাল ভ্যারিয়েবল আউটসাইড ফাংশন উইল শো গ্লোবাল ভ্যারিয়েবল, আর এই এটা কি দেখাবে, এই 50 কে দেখাবে। চলেন আমরা দেখি কি হয়। দেখেন প্রথম এটা কিন্তু 10, এটা হচ্ছে আমার এই ফাংশনের লোকাল ভ্যারিয়েবল, পরের 50টা হচ্ছে আমার এই 50, মানে গ্লোবাল ভ্যারিয়েবল 50। এটা বোঝা গেল, তাই না? এখন কেউ যদি আমরা গ্লোবাল ভ্যারিয়েবলকে লোকাল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে করব? মানে অনেকটা চলেন আমরা প্র্যাকটিস করে দেখলেই বুঝতে পারবো। ফাংশন টু ডেমনস্ট্রেট গ্লোবাল কিওয়ার্ড ফর মডিফাইং গ্লোবাল ভ্যারিয়েবল। তো আমরা এখন যেহেতু ফাংশন থেকে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে মডিফাই করতে পারতেছিলাম না, দেখেন এটা কিন্তু আমরা মডিফাই করতে পারতেছিলাম, এরর আসতেছে কিন্তু, মানে এখানে কিন্তু পরিবর্তনটা করতে পারতেছিলাম না। এটা যদি করতে চাই তাহলে কিভাবে করব? তো আমরা ঠিকই এই ভ্যালুকে ব্যবহার করতে পারতেছি এর ভেতরে, কিন্তু যখন মডিফাই করতে চাইছি তখন কিন্তু আর ওই অ্যাক্সেসটা পাচ্ছি না। যদি মডিফাই করতে চাই তখন কিভাবে করব? তো প্রথমে আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম, পরবর্তীতে এই যে এ, মানে এই গ্লোবাল ভ্যারিয়েবল এ কে আমি গ্লোবাল নামে একটা ফাংশন আছে লিখে স্পেস দিয়ে এভাবে রেখে দিলে কিন্তু এ দিয়ে দিলে বা ভ্যারিয়েবলটা দিয়ে দিলে কিন্তু ও এখন এটার সাথে কানেক্টেড হয়ে গেল, মানে এখন মডিফিকেশনটা কিন্তু সম্ভব। বুঝতে পারছেন? প্রিন্ট এ, তার মানে এখানে 50 আসবে, এ ইকুয়াল 20 করে দিলাম, মডিফাইং গ্লোবাল ভ্যারিয়েবল ভ্যালু, মানে এখন কিন্তু এখান থেকে বসেই আমি কলকাঠি নাড়তেছি, এখন 50 হয়ে যাবে 20, তারপর প্রিন্ট দিব, দেখবেন যে এখানে 20 আসবে। তারপর আমরা একটু অ্যাক্সেস করে দেখব আউটসাইড থেকে কি আসে। দেখেন প্রথমে 50 আসছে, অ্যাজ ইউজুয়াল চলে আসছে এখানে, ভালো কথা। তারপরে মডিফাই করে দিয়েছি 20, পরে 20 আসছে। তারপরে শেষে গিয়ে কি হয়েছে দেখছেন, শেষে গিয়ে 50 আসার কথা কিন্তু আসলো না। কেন আসলো না? কারণ আমি এখান থেকে বসে মডিফাই করে দিয়েছি, তাই এটা একবারে মডিফাই হয়ে গেছে। এখন আর 50 নাই, এখানটাতে 50 নাই, 50 এখন গার্বেজ হয়ে গেছে, গার্বেজ ভ্যালু হয়ে গেছে, এখন 20 থাকবে সব জায়গাতে। তো তার মানে আমরা লোকালি বসে বসে গ্লোবাল এই ফাংশনটার মাধ্যমে, এই রিজার্ভ কিওয়ার্ডের মাধ্যমে আমরা মানে খবরদারি করতে পারি আর কি, পরিবর্তন করতে পারি যদি গ্লোবালের কোনো পরিবর্তন আনতে চাই ফাংশনের ভেতরে বসে। ফাংশনের বাইরে তো আমরা ডেফিনেটলি পরিবর্তন করতেই পারি, এখানে জাস্ট যদি আমি ইকুয়াল 10 দিয়ে দিই তারও 10 হয়ে যাবে। কিন্তু কথা হলো যে আমরা যদি এই পরিবর্তনটা এই ফাংশনের ভেতরে করতে চাই তখন এইভাবে করতে হবে। আর ফাংশনের ভেতরে যেই ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলো তো আমরা আসলে মানে এই ফাংশনের বাইরে গিয়ে আর পরিবর্তন করতে পারি না, সেটা ফাংশনের ভেতরেই করতে হয়। গ্লোবালস ফাংশন, তো এটা তো একটা ফাংশন বললামই। ফাংশন টু ডেমনস্ট্রেট অ্যাক্সেসিং অ্যান্ড মডিফাইং গ্লোবাল ভ্যারিয়েবল ইউজিং গ্লোবালস ফাংশন। তো একটা আমরা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম। তো প্রথমে
যে ভ্যারিয়েবলটা নিলাম এই ফাংশনের ভেতরে ভ্যালু দিলাম 10 প্রিন্ট করে দিলাম, এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এরপরে এক্স নিলাম একটা ভ্যারিয়েবল এবং গ্লোবালস এই যে ফাংশনটা এটাকে ইনক্লুড করলাম এবং স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এ রাখলাম। তার মানে এটা কি বোঝাচ্ছে? অ্যাক্সেসিং গ্লোবাল ভ্যারিয়েবল এ ইউজিং গ্লোবালস ফাংশন। তো এটা হচ্ছে গ্লোবালস ফাংশন আর উপরটা কি ছিল? গ্লোবাল অনলি। মাথায় রাখতে হবে দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে গ্লোবাল, মানে আমি জাস্ট গ্লোবাল করে দিলাম, এটার সাথে ইন্টারাক্ট করে দিলাম। আর এটা হচ্ছে গ্লোবালস ফাংশন, গ্লোবালস ফাংশন দিয়ে আমরা করতেছি, ঠিক আছে? এটা এই এটা কিন্তু এই এ কে মিন করতেছে, সরি এই যে এ কে মিন করতেছে, ঠিক আছে? গেল প্রিন্ট এক্স, এই এক্স কে আমরা এখন প্রিন্ট করব, করে দেখলাম কি প্রিন্ট হয়। আচ্ছা, এক্স ইকুয়াল 40 দিলাম, মডিফাইং এক্স উইচ ইজ আ লোকাল ভ্যারিয়েবল, প্রিন্ট এক্স। এবার চলেন তো আমরা দেখি আর এটা শেষে প্রিন্ট করে দেব কি হয়। প্রথমে লোকাল ভ্যারিয়েবল 10 আসছে, তারপরে প্রিন্টটা কোথায়? এক্স এর প্রিন্টটা এখানে কত আসছে? 50। কেন 50 আসলো? এই 50, কারণ এটাকে তো করে ফেলা হয়েছে আমার কি গ্লোবাল ফাংশনের মাধ্যমে আমি গ্লোবাল করে ফেলছি। পরে গিয়ে কি করলাম? আমি এক্স এর ভ্যালু 40 করে দিলাম, মানে এটাকে আমি 40 করে দিলাম। কেন পারলাম? এই যে গ্লোবালসের কারণে। পরে গিয়ে কি হলো? ও 40 হয়ে গেল, 40 হয়ে গেল কি না? হয়ে গেছে। পরে শেষে গিয়ে দেখেন আমার আবার কি 50 আসছে, এই 50। এইখানে মজাটা কোথায় বলেন তো? আগে যখন শুধু গ্লোবাল ব্যবহার করেছিলাম তখন কিন্তু এটা যখন পরিবর্তন করা হয়েছে, এই জায়গাটাতে পরিবর্তন করা হয়েছে, ও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় যখন প্রিন্ট করছি আমরা, মানে ফাংশনের বাইরে গিয়ে যখন প্রিন্ট করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে পুরোপুরি 20 হয়ে গেছে। এখানে গ্লোবালস ফাংশনের আসলে মহত্বটা কোথায়? গ্লোবালস ফাংশনের মহত্বটা হলো আমরা চাইলে গ্লোবালস ফাংশনটাকে ব্যবহার করতে পারবো এবং মডিফাই করতে পারবো, কিন্তু যখন আমি এই ফাংশনের বাহিরে চলে আসব তখন যদি আমি প্রিন্ট করি ওর অরিজিনাল যে 50 ছিল সেই 50 রয়ে যাবে। এটাই কিন্তু ঘটছে। ব্যাপারটা খেয়াল করেছেন? এটা কিন্তু আর একটা সুবিধা দিচ্ছে আমাকে, ঠিক আগেটার মতোই, কিন্তু একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে যে যখন আমি এই ফাংশন থেকে বের হয়ে আসতেছি এবং প্রিন্ট করে দেখতেছি তখন কিন্তু 20 আসতেছে, কারণ এখানে আমি গ্লোবাল ব্যবহার করে 20 দেওয়ার কারণে মডিফাই হয়ে গিয়েছে। কিন্তু গ্লোবালস ফাংশন যখন আমি ব্যবহার করব তখন ডেফিনেটলি এটা মডিফাই হবে, এই ভেতরে ভেতরে মডিফাই হবে, যতবার চেঞ্জ করব মডিফাই হবে। কিন্তু যখন আমি এই ফাংশনের বাইরে চলে আসব এবং আমি প্রিন্ট করে দেখব এটার অরিজিনাল ভ্যালুটাই আমাকে দিবে। তার মানে এটা কিন্তু একটা বিরাট সুবিধা আমরা পাচ্ছি কিন্তু। আচ্ছা, এবার আসেন পাস বাই অবজেক্ট রেফারেন্স। মানে আমরা অবজেক্ট রেফারেন্সের মাধ্যমে আসলে বিভিন্ন রকম ইন্টিজার বা ভ্যালু বা লিস্ট এগুলো আমরা পাস করব। কিভাবে করব? এটা আসলে সি এর সাথে সরাসরি সম্পৃক্ত না, সি প্রোগ্রামিং এর সাথে, বাট ফাংশনেরটা হচ্ছে পাস বাই অবজেক্ট রেফারেন্স, এভাবেই যায়। কি জিনিস চলেন আমরা একটু দেখি। ফাংশন টু ডেমনস্ট্রেট পাস অর কল বাই অবজেক্ট রেফারেন্স। প্রথমে আমরা একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম ভিএল, ভ্যালু ধরেন, এবং একটা প্যারামিটার নিলাম এক্স, এক্স এর ভ্যালু 15 দিয়ে দিলাম, 15 দিয়ে দিলাম। মডিফাইং দ্য ভ্যালু অফ প্যারামিটার এক্স। আচ্ছা, মডিফাই করব, চলেন আগে আমরা একটু প্রিন্ট করে দেখি এক্স এর ভ্যালু আর এই এক্স এর আইডিটা আমরা দেখব। প্রিন্টিং দ্য মডিফাইড ভ্যালু অ্যান্ড ইটস মেমোরি অ্যাড্রেসেস। দেখেন আমরা কিন্তু এই ফাংশনকে প্রতিনিয়ত ব্যবহার করি, তাহলে কি এক মেমোরিতে কি বারবার ওরা আসলে এই মডিফিকেশনগুলো বা এই ভ্যালুগুলো আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না? চলেন আমরা একটু দেখি। এক্স ইকুয়াল 10, এই এক্সটাকে কি করলাম? আমি এই ফাংশনকে কল করে এক্স এর ভিতরে, মানে এই প্যারেন্থেসিসের ভিতরে এক্স কে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমি প্রিন্ট করে দিলাম এক্স, এই এক্স কে, আর এই
আইডিটাকে আইডিকেও প্রিন্ট করে দিলাম, এই এক্স এর জন্য এই আইডিটাকে মেনশন করলাম। তো এখন চলুন তো একটু দেখি কি অবস্থা। দেখেন 15 কিন্তু প্রিন্ট হয়েছে, হওয়ার পর দেখেন এই 15টা কিন্তু প্রিন্ট হয়েছে এবং আইডিটা কত 72। আচ্ছা এই যে এক্স, এই এক্স এর যে ভ্যালুটা 10, তো দুইটার মানে লোকেশন কি সেম? সেম না, ডিফারেন্ট। তার মানে আমরা কিন্তু ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি, ডিফারেন্ট একটা মেমোরি লোকেশন পাচ্ছি। আচ্ছা পরের এবার রেফারেন্সে আসি, এবার আসলে আরো ক্লিয়ার হওয়া যাবে। আমরা একটা ধরেন লিস্ট নিলাম, আমরা একটা লিস্ট নিলাম, lst নামে একটা প্যারামিটার নিলাম আর একটা ফাংশনের নাম নিলাম। এখানে কি করতে যাচ্ছি, ইনসাইড ফাংশন বিফোর অ্যাপেন্ড। আচ্ছা এখন এখানে lst দিয়ে দিলাম, যা এখানে আসবে সেটা এখানে এসে যাবে এবং ওইটার আইডিটাও আমরা দেখতে পাবো। তারপরে যেটা করব lst ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড মেথড আপনারা করে আসছেন 4, মানে যে লিস্ট দেওয়া হবে তার সাথে জাস্ট 4 যোগ হবে, মডিফাই হবে। প্রিন্ট করে দেখলাম যে আইডি এবং যা যা দেওয়া হয়েছে ঠিক আছে। আচ্ছা lst ইকুয়াল আমরা কি করলাম 1 2 3 একটা লিস্ট নিলাম, বিফোর কলিং ফাংশন প্রিন্ট করে রাখলাম। val এই ভ্যাল বা ভ্যালুকে আমরা ডাকলাম, এই ফাংশনকে ডাকলাম, এর ভেতরে এটাকে দিয়ে দিলাম, এই lst কে দিয়ে দিলাম আফটার কলিং দ্য ফাংশন। এবার চলেন কি ঘটনাটা ঘটে দেখেন। এখানে কি হয়েছে বলেন তো, এই যে মেমোরিটা, এই যে মেমোরিটা আমি এখানে প্রথমে প্রিন্ট করলাম, দেখেন এখানে মেমোরি সহ আমার আসছে লাস্টে 2 to 4। ভালো কথা, এই অংশটা প্রিন্ট হয়ে গেছে। এই যে অংশটা, এই অংশটা ধরেন এটাই তো। আচ্ছা এই যে আফটার অ্যাপেন্ড, এই অংশটা হলো এটা গেল, আর এই অংশটা আমাদের হচ্ছে এই কি বলে এই ফাংশনের অ্যাক্টিভিটি। তো শুরুটা হচ্ছে বিফোর কলিং ফাংশন, এই অংশটুকু প্রিন্ট হলো। পরের দুইটা হলো, আমি দুঃখিত আমি হয়তো একটু মিস আপ করে ফেলছি, পরের দুইটা হচ্ছে এই দুটো প্রিন্ট, আর লাস্টেরটা হচ্ছে এইটা। দেখেন মুদ্রা কথা এখানে মেমোরি লোকেশন সব সেম কিনা, সেম কিন্তু দেখেন যখন 1 2 3 ছিল তখনও সেম, যখন 1 2 3 4 হয়েছে এখানে অ্যাপেন্ড হয়েছে যুক্ত হয়েছে তখনও সেম মেমোরি লোকেশন। তাহলে এখানে কি ঘটলো দেখেন, এখানে কিন্তু সেম কাজই করেছি কিন্তু ডিফারেন্ট মেমোরি লোকেশন। এটা কেন হয়েছে, কারণ ইন্টিজার ইমিউটেবল মানে মডিফাই করা যায় না, স্ট্রিং ইমিউটেবল মডিফাই করা যায় না, লিস্ট মিউটেবল মডিফাই করা যায়, অ্যাড করা যায়। সুতরাং তারা সেম লোকেশনেই থাকে, জাস্ট ট্যাগ করে দেওয়া হয়, রেফারেন্স দিয়ে দেওয়া হয়, সেম মেমোরি লোকেশন থাকে, জাস্ট আপডেট করে দেওয়া হয়। দেখেন সেম মেমোরি লোকেশন সবগুলো কিন্তু জাস্ট আপডেট করে দিচ্ছে। এটা কিন্তু আপনি ইন্টিজারের ক্ষেত্রে, ফ্লটের ক্ষেত্রে বা আপনি স্ট্রিং এর ক্ষেত্রে করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ইমিউটেবল মানে মডিফাইয়েবল না, মডিফাই করা যায় না। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা এবার আসেন আরেকটা এক্সাম্পল। আমরা ফাংশন নিলাম, ইনসাইড ফাংশন বিফোর নিউ ক্রিয়েট এ নিউ লিস্ট অবজেক্ট, আমরা নতুন একটা লিস্ট তৈরি করলাম। তারপর হচ্ছে ইনসাইড ফাংশন আফটার নিউ, মানে এই যে আপডেট করলাম, এটা করার পর এখানে জাস্ট প্রিন্ট করব এবং আইডিটা দেখব। ভালো কথা, এখানে আমরা ফাংশনের বাইরে এসে একটা লিস্ট নিলাম, প্রিন্ট করে দেখব, ফাংশনকে ডাক দিব এবং এটাকে ইনক্লুড করে দেবো ফাংশনের ভেতরে, এখানে চলে আসবে, আসার পরে এটা প্রিন্ট হবে। আবার এখানে মডিফাই করা হচ্ছে, সেই মডিফাইটা এখানে আসবে কিনা দেখব। তো চলেন আমরা দেখি, এক্সিকিউট করি। দেখেন আমরা যেই lst বা লিস্টের ভ্যালুটা নিয়েছিলাম সেই ভ্যালুটা হচ্ছে 1 2 3, তার মেমোরি লোকেশন হচ্ছে 5 6, লাস্টে
2883718 মানে এই 456 ধরে নেন। ইনসাইড ফাংশন বিফোর নিউ, এখন চলে গেলাম ফাংশনের এই অংশে। প্রিন্ট হলো, দেখেন এই দুইটার মেমোরি লোকেশন কিন্তু সেম, এটার যা আছে এইটারও তাই। পরবর্তীতে যখন নতুন আর একটা ডিফারেন্ট ভ্যালুর লিস্ট নেওয়া হলো 11223 এবং এটাকে প্রিন্ট করা হলো, তখন কিন্তু ডিফারেন্ট একটা মেমোরি লোকেশন, এই দুটোর সাথে আর মিলতেছে না, এই দুটোর সাথে মিলতেছে না, ডিফারেন্ট একটা মেমোরি লোকেশন তৈরি হলো। আচ্ছা, এইবার হওয়ার পরে এবার আসেন আফটার কলিং ফাংশন। আফটার কলিং ফাংশন আমরা কি করলাম, এইটাকে আবার প্রিন্ট করে দিলাম, এই অংশটাকে আবার প্রিন্ট করে দিলাম, এই অংশটাকে প্রিন্ট করে দিলাম, মানে এইটাকে প্রিন্ট করে দিলাম। দেখেন এখন যে রেজাল্টটা আসছে এটা প্রথম দুইটা কিন্তু সেম লোকেশন। তো এইটা থেকে এইটাই বোঝাতে চাচ্ছি যে লিস্টের ক্ষেত্রে সেম ভ্যালু হলে জাস্ট রেফার করে, কিন্তু ওই মেমোরি লোকেশনটা চেঞ্জ করে না যতক্ষণ না পর্যন্ত ডিফারেন্ট ভ্যালু এরকম আসতেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে মিউটেবল হলে সুবিধা, আর ইমিউটেবল হলে তো আপনার প্রতিবারই ডিফারেন্ট এরকম আসতে থাকবে। এই যে আমরা করলাম না, এটা কিন্তু ডিফারেন্ট আসতে থাকবে। তো বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, রিকারশনে আসেন। রিকারশনটা অনেকটা লুপের সাথে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। মানে এটা হচ্ছে এমন যে ফাংশনটা বারবার চলতে থাকবে। হ্যাঁ, নর্মালি 1000 পর্যন্ত চলে, 1000 বার নর্মালি চলে, এটা বাই ডিফল্ট। তো চলেন আমরা রিকারশন দেখি। রিকারশন কি জিনিস? কন্টিনিউয়াসলি আসলে ফাংশন কল করতে থাকবে, এটা হচ্ছে মূলত রিকারশন। i = 0, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল এবং আমরা একটা ফাংশন নিলাম মাই ফাংশন এবং গ্লোবাল করে দিলাম, এবং i + 1 মানে এখন এটার ভ্যালু 1 হয়ে যাবে। তো মাই ফাংশন দিয়ে আমি কি করলাম, জাস্ট i কে প্রিন্ট করে দিলাম। এখন করার পর এক এক করে কিন্তু বাড়তে থাকবে। এখন প্রিন্ট করার পর ও চলে আসলো, আবার মাই ফাংশনকে কল করে চলে আসলো। মানে আমি আসলে ওর কাজ শেষ করার পর ওরা আবার কল করাইছি, ও আবার এই জায়গায় চলে আসবে, ও আবার এখানে আসবে, আবার দেখবে, আবার উপরে যাবে, আবার আসবে, এভাবে যেতে থাকবে। এখন কতবার যাবে? আজীবন চলতে থাকবে? তা তো না। তো পাইথন লিমিট করে দিয়েছে কতবার? 1000 বার। তো মাই ফাংশনকে কল দিই, দেওয়ার পর এখানে এই ফাংশনটা কল হবে, হওয়ার পর এই যে গ্লোবাল ইনক্লুড করে দিলাম, মানে এই ভ্যারিয়েবলটাকে আমরা গ্লোবালটাকেই নিচ্ছি, নিয়ে যাতে মডিফাই করতে পারি। তো চলেন আমরা একটু দিয়ে দেখি। দেখেন এই যে 1 2 3 4 5 6, মানে দেখেন বিরাট একটা লুপিংয়ের মতো হয়ে গেছে। কিন্তু দেখি শেষমেশ কত দূর পর্যন্ত গেছে, অনেক। আচ্ছা, এখন মনে হয় অনেক বেশি, এখন মনে বাই আগে 1000 পর্যন্ত ছিল, যাই হোক এখন মনে হয় আপডেট করছে আর কি, আরো বেশি করা যায়, মানে রিকারশনটা অনেক বেশি হয় আর কি এখন। তো যাই হোক, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন কতবার আসলে করা যায় আমরা সিস্টেম থেকে দেখে নিতে পারি। প্রথমে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে SYS সিস্টেমকে, তারপরে এটা প্রিন্ট করে নিলাম SYS.getRecursionLimit দিয়ে আমরা একটা প্যারেনথেসিস দিয়ে দিলে আমরা লিমিটটা দেখতে পাবো। নর্মালি 3000 পর্যন্ত, আমি 1000 পর্যন্ত জানতাম, বাট 3000 পর্যন্ত আপনি চাইলে বাড়াইতে পারেন, বা আপনি চাইলে আরও 10,000 20,000 করতে পারেন, সমস্যা নাই। চলেন আগে লিমিটটা দেখে নিই। আচ্ছা, ডিফল্ট রিকারশন লিমিট হচ্ছে আমাদের 3000। এই যে 3000, আগে 1000 ছিল বোধহয়, এখন 3000 পর্যন্ত গেছে। হ্যাঁ 3000, হ্যাঁ যাই হোক 3000 পর্যন্ত এই যে লিমিটটা আমরা জেনে গেলাম। এভাবে করে আমরা জেনে নিতে পারি লিমিটটা। এখন আমরা যদি চাই, ধরেন আমি 5000 করে দেই লিমিটটা,
5000 করে দিলে এখন দেখেন সিস্টেম ডট সেট রিকারশন লিমিট এটাকে যদি আমরা মানে রিকারশনকে যদি আমি আরো এক্সটেন্ড করতে চাই যে না আমার 5000 পর্যন্ত যাবে, তাহলে এটা সম্ভব। এবার আমরা দেখব প্রিন্ট করে দেখব যে গেট রিকারশন লিমিটটা আসলে এখন কত। দেখেন আমি 5000 করে দিছি, এখন এই যে আমার 5000 হলো। আপনি যদি 1 লক্ষ দেন 1 লক্ষ হবে, তখন এইভাবে 1 লক্ষ বার চলতে থাকবে। এইভাবে ফাংশনকে কল করা হবে, আবার হতে থাকবে, ফাংশনকে কল করা হবে, অটোমেটিক্যালি হতে থাকবে। ঠিক আছে, এই হলো বিষয়। এবার আসেন ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকারশন ফাংশন টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার রিকার্সিভলি। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা তো জানেনই, আপনারা ম্যাথ করছেন। তো রিকারশন ফাংশনের প্রয়োজনীয়তা এখানে আছে। তো বেস কেস ফ্যাক্টোরিয়াল অফ 0 is 1. If n equal 0, return 1. তারপর হচ্ছে return n into fact. Recursive call to calculate factorial. Fact n minus 1. এখন এটা করলে কি হচ্ছে, calling the function and printing the result. এখন এই যে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই ফ্যাক্টটা কি, এই ফ্যাক্টটা কিন্তু এই আমাদের ফাংশন, এবং n এর ভ্যালু যদি 0 n এর ভ্যালু যদি 0 হয় তখন রিটার্ন করবে 1। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার আমি এখানে আরেকটা রিটার্ন দিচ্ছি, তারপরে সে রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্ট n মাইনাস 1। চলেন আগে আমরা এই একটা ভ্যালু দিয়ে দেখি, n এর ভ্যালু দিয়ে দেখি কি হয়। আউটপুট 6, আউটপুট 6, 3 ইন্টু 2, 2 ইন্টু 1। এখানে কি হয়েছে এটা আপনাদের দায়িত্ব, এটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন কি ঘটলো, যারা ম্যাথ ট্যাথ বোঝেন তার জন্য হোমওয়ার্ক করে দিলাম। সাধারণত আমি হোমওয়ার্ক দিই না, তারপরেও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর না পারলে ডেফিনেটলি আগামী ক্লাসে কি ঘটলো এখানে সেটা একটু বোঝাই দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে একটু হার্ড টপিক আসবে, বাট যারা প্রিভিয়াস টপিকগুলো ভালোভাবে করে আসছেন, প্র্যাকটিস করে আসছেন, তারা ভালো করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।